বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেল আই দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বায়ে দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, এবং আমার ডানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ জাতীয় ঐক্যমঞ্চের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আমি প্রথমেই ডক্টর কামাল হোসেন আপনার কাছে জানতে চাইব যে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত, এক ধরনের অনিশ্চয়তা ভরা। সরকারের নানান কার্যক্রম নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন আছে। প্রধান বিরোধী দল ইতিমধ্যেই 30 এপ্রিলের মধ্যে সরকার পতন হবে বলছেন। এটিকে কেউ কেউ বলছেন অসাংবিধানিক, বা কীভাবে হবে সেটিও তারা স্পষ্ট করে বলেননি। অপরদিকে নানা ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে, বিশেষ করে সর্বশেষ যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ যে অস্ত্রের চোরাচালান আটক করা হলো, সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে। তো আপনি পরিস্থিতিটিকে কিভাবে দেখছেন? আজকে তো মানুষ একটু জবাব দাবি করতে চায়, জবাবদিহিতা সরকারের আজকে মানুষের ব্যাপারে তাদের নিশ্চয় একটা দায়িত্ব আছে, যে এই যে অস্ত্র চিটাগংয়ে ধরা পড়লো এই ব্যাপারে তাদের জবাব মানুষ চায়। আজকে যে বিভিন্ন জায়গায় যে জানমালের নিরাপত্তার অভাবে মানুষ বাধ্য হচ্ছে, এই আমাদের সদরঘাটে হাজার হাজার দোকানদাররা যেভাবে তাদেরকে আজকে প্রতিবাদ করতে নামা হলো, তারপরে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, সব কিছু মনে হয় যে সরকারের কাজ হলো এই জিনিসগুলোকে নীতি নির্ধারণ করে কার্যকর পদক্ষেপ নিয়ে একটা কার্যকর পদক্ষেপগুলো নেওয়া। এখানে মনে হচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু একটা নিষ্ক্রিয়তা, এবং সব কিছুর ব্যাপারে মনে হয় যে তারা ভাব করছেন যে সব কিছু ঠিক মতো চলছে। তো আমার কথা হলো যে ইন্দ্রা বাস্তবতা থেকে এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন কিভাবে? কিন্তু আমি তো মনে করি এটা সম্ভব না। পত্রপত্রিকা খুললেই তো তারা ভয়াবহ বাস্তবতা তাদের সামনে তার চিত্রটা ভেসে উঠবে। জানমালের নিরাপত্তা, এটা বড় বড় আজকে তো দোকানদার যে ব্যানারটা জানমালের নিরাপত্তা চাই, অস্ত্র যেখানে দেখা যাচ্ছে যে রকেট লঞ্চার আর যে ধরনের সবই আধুনিক অস্ত্র নেমে আসছে, এগুলো অবৈধ অস্ত্র, বাইরে থেকে আসছে, দেশের ভিতরে আসছে। তো কোন অশুভ চক্র এটা পাঠাচ্ছে, কোন অশুভ চক্র এদেরকে এখানে নামাচ্ছে, এবং এটা কোথায় যাওয়ার, এটার গন্তব্যস্থল কোথায়, এইগুলো নিয়ে তদন্ত হবে না, মানুষকে জানানো হবে না, ব্রিফিং করা হবে না, এবং কি করা হচ্ছে এ ব্যাপারে সেটাও কিছু জানানো হবে না। একটা রাষ্ট্র তো এভাবে চলতে পারে না। ইয়েস, আমরা জানি মানুষ চায় যে গণতান্ত্রিক সরকার সে তার কাজ করে যাক, একটা স্থিতিশীল অবস্থা আসুক। কিন্তু আমার প্রশ্ন যে সরকারের কাছে তারা বলেন যে আমরা 5 বছর এইভাবে চালিয়ে যাব, আমার পুরা টার্ম। কিন্তু আপনারা কি নিষ্ক্রিয়ভাবে মনে করেন যে আপনাদের চালিয়ে নেওয়ার জন্য মানুষ দায়িত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, যে আপনারা কিছু করবেন না, মানুষ মারা যাবে, দেশে অবৈধ অস্ত্র আসতে থাকবে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি চলতে থাকবে, আর মানুষ বলবে যে হ্যাঁ আপনারা বসে বসে বেতন নেন আর আপনারা কোনো কাজ করেন না? এটা কি বাস্তব ভিত্তিক একটা আশা তারা করতে পারেন? সেই কারণে বিরোধী দলও একটা অবস্থানে চলে গেছেন যে পতন। আমার এখনও একটা আবেদন সকলেরই কাছে, যে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা সরকারি দল, বিরোধী দল এখনও এই অবৈধ অস্ত্রকে কেন্দ্র করে একটা কথাবার্তা বলতে পারেন না, একটা সংলাপ করতে পারেন না। ইভেন দেশের অন্য যারা অভিজ্ঞ যারা আছেন এই সব ব্যাপারে, তাদেরকে নিয়ে বসে বলা যে আমাদের কি করণীয়, দেশকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি। আমি তো মনে করি দেশের কোনো ব্যক্তি নাই যে এগিয়ে আসবে না দেশকে বাঁচানোর, যদি এভাবে আহ্বান করেন। তো আপনারা যারা নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলের নেত্রী, আপনারা তো নির্বাচিত, আমাদের 14 কোটি মানুষের নির্বাচিত আপনারা প্রতিনিধি। আমরা রাস্তার মানুষরা যদি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করি যে এই মুহূর্তে আপনার বসে কেন সংলাপ করতে পারেন না, যে এই অস্ত্রকে ব্যাপারে কার্যকর তদন্ত কিভাবে করা যেতে পারে, আমরা সুপারিশ করব, আমরা আপনাদেরকে বিভিন্ন প্রস্তাব দেব। যে ধরে নেন 3টা চিফ জাস্টিসকে দিয়ে আপনারা কমিশন গঠন করতে পারেন, দেশের যে বিশেষজ্ঞ রয়েছেন, অভিজ্ঞ লোকগুলো রয়েছেন এই সব ব্যাপারে, তাদেরকে নিয়ে সবচেয়ে উচ্চ পর্যায়ে একটা কমিশন করে
এর উৎস উদ্ঘাটন করতে পারেন যে কোথায় থেকে এগুলো আসছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছিল, এর আগে যেগুলো এসছে জয়পুরহাটে, বাড্ডায় যেটা ধরা পড়লো, এইগুলোকে তদন্ততে কি হয়েছে না হয়েছে। ইয়েস, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য অবশ্যই নেওয়া উচিত, কিন্তু এটা তো আমাদের একটা কমিশন করতে হবে যে এইগুলোকে মূল্যায়ন করবে, এইগুলোকে দিক নির্দেশনা দেবে। কিন্তু কেন 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 আমাদের সংসদকে এই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না? কেন সরকারি দল বিরোধী দল মনে করেন যে তারা কোনো তাদের দায়িত্ব নাই এই ব্যাপারে? আমি আবার আপনার কাছে আসবো। আপনি পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন একজন সাংবাদিকের চোখে? তা আমি খবরের কাগজে যেহেতু চাকরি করি, প্রতিদিন এই সমস্ত খবরগুলো ঘাঁটতে হয় আমাকে। আমার প্রতিক্রিয়া বোধহয় আর একটু তীব্র। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক বিষয়ে হয়তো ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু একটা বিষয়ে বোধহয় আমরা সবাই প্রায় কাছাকাছি এসে গেছি, এবং সেটা হচ্ছে এই যে দেশের বর্তমান যে অবস্থা চলছে সেটা ঠিক ভালো বলা যায় না। এর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারপর বিশেষ করে যেটা ডক্টর কামাল হোসেন বললেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর কামাল হোসেন, তার কথার সঙ্গে একমত না হয়ে উপায় নেই। যে দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, তারপরে যে সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই সমস্ত যে অপরাধ ঘটছে এর কোনো প্রতিকার নেই, প্রতিকারের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কথা হচ্ছে দুনিয়ার সব দেশেই তো অপরাধ হচ্ছে আজকাল, বরং অর্গানাইজড ওয়েতে ক্রাইম হচ্ছে, কিন্তু ওইসব জায়গায় বিচারের প্রক্রিয়াটা কার্যকর, কিন্তু আমাদের দেশে কার্যকর না। আমাদের দেশে এর আগে শুনেছি যাই হোক না কেন মৌলবাদীরা করেছে, আর এখন শুনছি যে যাই করুক আওয়ামী লীগ করছে। এটা কি? এটা তো রাজনৈতিক একটা হানাহানি বললেও কম বলা হয়। দেশের মানুষ তো এই জন্য এদেরকে ভোট দিয়ে পাঠাননি। ওনারা তো বলছেন যে ওনারা খুব দ্রুত বিচার আইন করেছেন এবং খুব দ্রুত বিচার হচ্ছে। দ্রুত বিচার আইন না করলেও তো হতো, আমাদের তো যথেষ্ট আইন আদালত ছিল। যদি ঠিকমতো বিচার হতো, দ্রুত বিচার আইন তো এটা কোনো একটা ব্যাপার না। এটা কোনো আমি একটা অ্যাচিভমেন্ট মনে করি না, বরং এটা আমাদের একটা ব্যর্থতা যে এগুলো করতে হচ্ছে, যেহেতু ঠিকমতো বিচার কাজ হয় না। না, আমার কথা হচ্ছে কি, আমি বলি, আমি এই কথাটা বলেই শেষ করছি যে আমাদের দুঃখটা কোথায়। ধরুন দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী একটা জনসভায় বললেন দ্রব্যমূল্য বাড়ে নাই। আচ্ছা, তারপর আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সদ্য সাবেক, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে সন্ত্রাস অনেক কমে গেছে, এবং আরও জায়গায় বললেন সন্ত্রাস নেই। এইগুলো এরা কি জানেন না দেশে কি ঘটছে? এদের কি একবারও মনে হয় না যে এরা ক্ষমতায় আছেন বটে, কিন্তু এদের একটা জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার একটা ব্যাপার আছে। এরা একদম পরোয়া করেন না, তাহলে কি করে হবে? এদের তো যা কিছুই এরা করেন না কেন, এদের মনে রাখা উচিত যে মানুষ চুলচেরা বিশ্লেষণ করবে, চুলচেরা বিচার করবে। প্রত্যেকটা মানুষই কিন্তু মনে মনে বিচার করছে যা কিছু ঘটছে। তো এখন সরকারকে আমি মনে করি, সরকার এবং বিরোধী দল তারা যাই করুন না কেন বিশ্বাসযোগ্যভাবে করতে হবে। সে বিশ্বাসযোগ্যতার অভাব দেখতে পাচ্ছি আমি। এটা ভালো কথা না। আমরা তো চাই যে একটা নির্বাচিত সরকার 5 বছর থাকুক, কে না চায়, কিন্তু তার অর্থ এই না যে যেভাবে সেভাবে একটা গভর্নমেন্ট চলবে এবং তারপরে এরা দাবি করবে আমাদের তো জনগণ 5 বছর থাকার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, থাকার জন্য পাঠিয়েছে, কিন্তু জনগণ পাঠিয়েছে যে যেগুলি বেসিক প্রবলেম আছে, যেমন আইন শৃঙ্খলা। একটা রাষ্ট্রে সাধারণ মানুষ যদি একটু মোটামুটি নিশ্চিন্ত হয়ে বসবাস করতে না পারে, তাহলে এই ব্যর্থতার দায় সরকারকে বহন করতে হবে। যদি মানুষ মোটামুটি খেয়ে পড়ে বাঁচার মতো একটা অবস্থা না পায়, তাহলে তার জন্য তারা সরকারকে অবশ্যই দায়ী করবে। এই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে। আমি বলছি না এই সমস্ত সমস্যাগুলো দূর করা খুব সহজ ব্যাপার। আমাদের দেশের সমস্যা স্তূপীকৃত হয়েছে এবং সমস্যার বহু গিঁট আছে। গিঁটগুলি খোলা খুব সহজ নয় বলে আমি মনে করি। খবরের কাগজে আছি, আমরা জানি যে এগুলো এত সহজ না, কিন্তু সহজ সদিচ্ছাটা থাকতে হবে। সদিচ্ছা না, আমি মনে করি যে শুরু করতে হবে। যেটা ডক্টর কামাল হোসেন বললেন যে আমাদের এইসব জাতীয় আপৎকালীন সময়ে আমাদের এই দুটো প্রধান দল কেন একত্রিত হতে পারে না? কেন সবকটা দল
জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করতে পারে না কেন? এই রাজনীতি তো শত্রুতা নয়, রাজনীতি এখন এটা কাউকে না কাউকে এই ভূমিকাটা তো নিতে হবে। আমি মনে করি যে ডক্টর কামরুল হোসেন ঠিকই বলেছেন যে দুদিন আগে চট্টগ্রামে অস্ত্র খালাস নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা খুবই বিপজ্জনক ঘটনা। এই ঘটনা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এগুলো মানুষের জানার অধিকার রয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যে কখনোই মানুষ শেষ পর্যন্ত দেশের জনগণ জানতে পারে না। তদন্ত কমিটির একটা হয়তো হয় নামকাওয়াস্তে, পরে দেখা যায় তার কোনো রিপোর্টও কিন্তু প্রকাশিত হয় না। সেটাই আমাদের 95% 9% হয়তো। এই কারণে তো আমরা বলছি যে গণতান্ত্রিক সরকারের অর্থই হলো যে মানুষের আস্থা নিয়ে সরকার আসে, দায়িত্ব গ্রহণ করে, কিন্তু সেই আস্থাকে তো রক্ষা করতে হবে, কাজ করে যেতে হবে, যেটা মানুষের যে আস্থা দিয়েছিল মানুষ, সে আস্থাকে তারা রাখতে পারেন। এখন দেখা যাচ্ছে যে তাদের এই নিষ্ক্রিয়তা, তাদের ব্যর্থতা, তাদের আমি বলবো যে কিছু কিছু ব্যাপারে চরম একটা দায়িত্বহীনতা, এই জানমালের নিরাপত্তার ব্যাপারে যেগুলো ভয়াবহ ঘটনা ঘটেছে তার কোনো সঠিক তদন্ত হয় না, তদন্তর ফলাফল জনগণকে জানানো হয় না। আর এই দ্রুত বিচারের কথা বলা হয়, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আছে যে দু একটা ছোটোখাটো অপরাধীকে ধরে তাড়াতাড়ি ওদেরকে বিচারে পাঠিয়ে দিয়ে বলা হয় যে এখন আমাদের কাজ হয়ে গেছে। এই যে আমার যে ঘটনা রাঙামাটি ঘটেছিল, পরের দিন আমাকে পুলিশ ফোন করে বলে যে আমরা দুটো ছেলে ধরেছি। তো আমি বললাম কেন গরিবের ছেলেকে ধরেছো? ওরা কেউ 100 টাকা দিয়েছে, ওরা আমাদের উপরে আক্রমণ করেছে। আসল তদন্ত করতে হলে ওর কাছ থেকে যদি ওদেরকে ছেড়ে দেন, আমি বলছি ওদেরকে একদম ছেড়ে দেন, গরিবের ছেলেকে। ওদেরকে শুধু জিজ্ঞেস করেন যে কে তোমাকে টাকা দিয়েছিল, আর যে ওকে টাকা দিয়েছিল ওকে জানে তোমাকে কে আদেশ দিয়েছিল। তো ও পুলিশ বলে যে না হ্যাঁ আমরা তো আমাদের লেভেলে কাজ করছি। আমি বললাম ঠিক আছে, আমি উপরের লেভেলেও আপনি এই দাবি করেছি, কোনো কিছু হয় নাই। ওই এই যে এক একটা জায়গায় খুলনায় এতগুলো ভয়াবহ ঘটনা, মানিক সাহা বারের প্রেসিডেন্ট, বোমা বিস্ফোরণে তারা মারা গেলেন। একটা তো 8 মাস হয়ে গেছে বারের প্রেসিডেন্টের মৃত্যু থেকে, মানিক সাহার প্রায় 2 মাস বেশি হয়েছে। কোনো তদন্ত হয়েছে? আমি তো 3বার গেছি খুলনা, বলে যে কিছুই হচ্ছে না। এখন কিছু হচ্ছে না কেন, কিছু হচ্ছে না এটা তো আমাদেরকে জানানো দরকার। সরকার তখন বলবে, পার্লামেন্টের মধ্যে বলবে যে আমরা এই করেছি এই করেছি এই করেছি, তারপরে আমরা সকলেরই সহযোগিতা চাই। আপনারা বিদেশে দেখেছেন যে কোনো জটিল ব্যাপার যখন তদন্তের দিন থাকে, সরকার অ্যাপিল করে যে সবাই এসে আমাকে সাহায্য করো। সরকারি দল শুধু বিরোধী দলকে অ্যাপিল করবে না, সকল মানুষকে অ্যাপিল করবে। দেশে যারা এই ব্যাপারে অভিজ্ঞতা রাখেন, অন্য অন্য দল, অন্য সংগঠন সবকে নিয়ে বসবে। ডেলি এখানে দেখা যাবে তারা মত বিনিময় করছেন, জানতে চাচ্ছেন, সাজেশনগুলো নিচ্ছেন, সাজেশনের উপরে কাজ করে জানাচ্ছেন যে হ্যাঁ এই সাজেশনগুলো আমরা পেয়েছিলাম, এইগুলোকে আমরা এইভাবে করার চেষ্টা করেছি। আমরা তো সাজেশন দিয়েছি যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরকে আনো। আজকাল এই অবৈধ অস্ত্রর ব্যাপারে, বোমা বিস্ফোরণের ব্যাপারে এত রকমের আজকে অভিজ্ঞতা সব দেশই অর্জন করেছে, তাদের ডেটাবেস আছে, তারা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারে যে এই আমাদের যেসব জিনিস এখানে এসছে এর উৎস কোথায়, কোথায় থেকে আসছে। ওখানে গেলে তখন বোঝা যাবে কারা এগুলোকে ক্রয় করেছে। জাহাজে পাঠাতে হলে তো সেই জাহাজকে কোথায় থেকে এসছে এগুলো জানা কোনো কঠিন ব্যাপার না। তো 24 ঘন্টার মধ্যে, আজকাল ফ্যাক্সের যুগে এইগুলো, এই মানে স্যাটেলাইট কমিউনিকেশনের যুগে এইগুলো মিনিটে মিনিটে আনা যেতে পারে। আমাদের তো মাসের মাস চলে যাচ্ছে, ওই তদন্ত চলছে। এটা তো এই যে সংকট, এই যে তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট প্রকাশিত নেই, এটি কেন? এটা আমি মনে করি, আমি অনেকবার বলেছি, তাই হয়তো মানুষ বলবে যে একই রেকর্ড আবার শুনছি, যে আমাদের রাজনীতি রোগে আক্রান্ত। সেই রাজনীতি হয় মানুষকে সেবা করার জন্য, মানুষ রাজনীতি করে, মানুষের দেশের মঙ্গলের জন্য করে, কিন্তু এখনকার রাজনীতি হয়ে গেছে সেই একটা ব্যবসা। মানুষ আজকে মনে হয় রাজনীতি করে কালো টাকা নির্ভর রাজনীতি, সন্ত্রাস নির্ভর রাজনীতি, সাম্প্রদায়িকতা নির্ভর রাজনীতি, জনগণ নির্ভর রাজনীতি না। জনগণের জন্য, জনগণকে নিয়ে, যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা ছিল, জনগণকে নিয়ে জন্য, জনগণের স্বার্থে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করি। এখন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এই 5 বছর পরে কে কী হয়েছে, সবাই একটা অ্যাসেট ডিক্লারেশন নেবেন, দেখবেন যে মার্শাল্লাহ তারা সময় নষ্ট করেন নাই।
দেশে অপরাধ বেড়েছে, জানমালের নিরাপত্তার অভাব বেড়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, কিন্তু প্রত্যেক জনের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যদি আজকে 2-2.5 বছর পরেও হিসাব নেন, দেখবেন যে কীভাবে অবস্থার এক একজনের উন্নতি হয়েছে। এই যে হলো রোগ, এই রোগ থেকে আমরা যদি রাজনীতিকে উদ্ধার না করতে পারি, যে কারণে আমি বলছি জনগণের ঐক্যের কথা, দেশকে আমরা যদি জনগণের মালিক হিসাবে ধরে নিই, যেটা সংবিধানের কথা, জনগণকে একত্র হয়ে বলতে হবে যে এই রাজনীতি আমরা মেনে নেব না, এটা অসহ্য হয়ে গেছে। আজকে আমরা চাই সেই রাজনীতি যেটা সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে সংসদে নেবে, যে সংসদ একটা কার্যকর সংসদ হবে, আমাদের কথা সেখানে নিয়ে সময় তারা কাটাবে, এবং ওখানকার কমিটিগুলো কিছু কিছু কাজ শুরু করেছে, এটা স্বীকার করি, কিন্তু মনে হয় যে তারাও এখন একটা অসহায় বোধ করছে। আমি তো দেখি যে একটা কমিটির চেয়ারম্যান তো যেদিন বললেন এই সব কথা, যে আমি আইন শৃঙ্খলার ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ, 2 দিন পরে তিনি পদত্যাগ করলেন। তারপরে উনি যে কত অসহায় হলেন, এটা তো একটা মানুষ দেখে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে মানুষ একটা প্রভাবশালী নেতা ছিলেন সরকারি দলের, যেদিন উনি পদত্যাগ করলেন তাই 2 দিন পরে ওনার বাড়ি আক্রমণ, ওনার ফ্যাক্টরি আক্রমণ, ওনার ব্যাংকের উপরে আক্রমণ, ওনার উপরে ব্যক্তিগত আক্রমণ। আর আমি বলি যে এই রোগটা কতখানি, আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, আমি সারা সময় ওখানে ছিলাম, 2 পক্ষে বলছেন ভালো স্পোর্টসম্যান লাইক, কিন্তু হারার পরে তার মধ্যে থেকে দেখি কতিপয় মিলে এসে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যে ধরনের আক্রমণ শুরু করেছেন, আমি এটা তো জীবনে এটা দেখি নাই, যেটা এইবার দেখছি। অর্থাৎ এই রোগ বিভিন্ন রঙে যেখানে কিছু অনিয়ম হয়েছে এবং ফলে অনিয়ম হলে তো মানুষ আইন কি নিজের হাতে নেবে? অনিয়ম আদালতে গেছেন, আদালত যেখানে একটা ইয়ে করেছে, না সেটা আদালতের মধ্যে থাকে, কিন্তু নিজের হাতে নিয়ে মানুষ আক্রমণ করবে, মানে সেটাই তো বলি। হ্যাঁ, আইন নিয়ম এইগুলো তো আমরাই চাই যে আইনকে প্রয়োগ করা হোক, আইন বিচার হবে, বিচার বিভাগ দেবে, রায় হবে, রায় নিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো হাতাহাতি, এই যে আক্রমণ, বেশি শক্তি প্রয়োগ। রাজনীতির রোগের কথা উনি বলছিলেন, এবং রাজনীতিতে যে রোগগুলো, অবৈধ অস্ত্র, কালো টাকা, এগুলো তো প্রধানত ঘুরে ফিরে এই যে রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে। প্রধান 2টি দলই কিন্তু পৃষ্ঠপোষকতা করছেন বলে ধারণা করা হয়, যেহেতু ঘুরে ফিরে তারাই ক্ষমতায় আসছেন। দেশের একজন প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান উনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের দ্বিদলীয় শাসন ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা যেটি চালু হয়েছে, এটির বিকৃতি ঘটেছে। আপনি কি মনে করেন যে কেন এটি এই সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে আমি কথাটা এইভাবে বলি। আমি খবরের কাগজের লোক। এখন খবরের কাগজে সাধারণভাবে দেশের কথা, মানুষের কথা, সরকারের কথা, বিরোধী দলের কথা ছাপা হয়, এবং এই যে সমস্ত মতামতের কলাম আছে সেখানে সরকারকে এবং বিরোধী দলকে যারা বিজ্ঞ ব্যক্তিরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, যারা কলামিস্ট আছেন, তারা নানানভাবে এটা একটা বিষয়কে বিশ্লেষণ করে এদের কাছে পেশ করে। এখন দুনিয়ার সব দেশে কিন্তু খবরের কাগজের যে মতামত, সেটা নিয়ে কিন্তু রাজনীতিবিদরা মোটামুটি একটা চিন্তা করেন আর কি। হ্যাঁ, মানে খবরের কাগজ পড়ে তারা দেশ চালাবেন বা রাজনীতি করবেন সেটা বলছি না, কিন্তু মোটামুটি এগুলোর একটা মূল্য দেওয়া হয়। কিন্তু আমি দেখছি যে সমস্ত সংকট ডক্টর কামাল হোসেন বললেন, সেগুলোর দ্বিমত পোষণ করার তো কিছু নেই, কাজে এই জন্য আমি এগুলো বলছি না। কিন্তু আমি দেখছি কি যে খবরের কাগজে কত কিছু লেখা হয়, কিন্তু ভ্রুক্ষেপ মাত্র নেই। হ্যাঁ, যদি আমরা লিখি দ্রব্যমূল্য বাড়ছে, তখন মন্ত্রী বলেন দ্রব্যমূল্য বাড়ছে না। যদি আমরা বলি সন্ত্রাস বাড়ছে, তা বলে সন্ত্রাস নেই। অর্থটা কি? বলে এরা কি কেয়ার করেন না, এরা পরোয়া করেন না নাকি? এটা কিন্তু আমি বিশেষ কোনো সরকারের দিকে তাকিয়ে বলছি। আমি বলছি যে এগুলি হয়ে গেছে আমাদের রাজনীতির বৈশিষ্ট্য। সরকারে যারা থাকেন তারা বোধহয় সবসময় মিডিয়াকে মনে করেন যেগুলো বিরোধী দলের শত্রু মনে করেন। আচ্ছা, আর বলেন যে মিডিয়া আমাদের বিরুদ্ধে চলে গেলে কোনো, মিডিয়া তো আপনাদের সাহায্য করার চেষ্টা করছে, বাস্তব অবস্থা তুলে ধরছে যাতে আপনারা জেনে এটাকে সংশোধন করতে পারেন। এখন একটা কথা বলি আমি, কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে যদি তার মন্ত্রীরা সত্যি কথা না বলেন, সংসদ সদস্যরা যদি সত্যি কথা না বলেন, তার দলীয় লোকেরা যদি সত্যি কথা না বলেন, অপরাধটা তো খবরের কাগজের লোকদের নয়। খবরের কাগজের লোকেরা যেটা আশপাশে ঘটছে সেটা বলার চেষ্টা করে।
এটাই মানে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড খবরের কাগজের একটা প্রতিফলন, মানে রিফ্লেকশন। তো এখন আমার কথা হচ্ছে যে এরা খবরের কাগজের মানে কথা শুনে দেশ চালাবেন সেটা আমরা আশা করি না, এত বিজ্ঞ খবরের কাগজ হয়তো নয়, কিন্তু এর প্রতিক্রিয়াটা কি এরা বুঝবেন না যে এটা জনমতের কিছু প্রতিফলন ঘটেছে এবং সেই অনুযায়ী কি এরা কিছুটা মানে মুভ করতে পারেন না? আমি ভেবে অবাক হই যে এরা বলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি, ঠিক আছে, কিন্তু একবার কি ভোটে নির্বাচিত হওয়ার পরেই এদের কি মানে এই শক্তি অর্জন হয়ে যায় যে এরপর অতপর এরা যা খুশি করতে পারবেন, যা খুশি বলতে পারবেন? তা নয়। আমার মনে হয় যে নির্বাচিত, এমনকি নির্বাচিত প্রতিনিধিদেরও প্রতি মুহূর্তে কৈফিয়ত দেওয়ার একটা ব্যাপার আছে, জবাবদিহিতার একটা ব্যাপার আছে। জবাবদিহিতার সংস্কৃতি এইটা যিনি বুঝবেন না, মানে তাকে বুঝতে হবে যে আমি সবসময় জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাকে বিচার করছেন প্রতি মুহূর্তে, কাজেই জনগণের বিশ্বাসভাজন হয়ে আমাকে কাজ করতে হবে। আর খবরের কাগজ হচ্ছে জনগণেরই একটা সেতু বলা যায়, জনগণের কথাবার্তাগুলো এসে খবরের কাগজের মাধ্যমে সরকারের কাছে পৌঁছচ্ছে, বিরোধী দলের কাছে, নানা মাধ্যমের কাছে পৌঁছচ্ছে। এই জন্য আমি মনে করি যে যারা রাজনীতি করেন দয়া করে খবরের কাগজে যা লেখালেখি হয়, শুধু খবরের কাগজ কেন, বিভিন্ন প্রচার মাধ্যম, আমি দুঃখিত শুধু খবরের কাগজ বলা ঠিক হয়নি, আমি বলছি সমস্ত প্রচার মাধ্যমে নানাভাবে এবারে ইন বিটুইন দ্য লাইন্স, শব্দ এবং বাক্যের আড়ালে অনেক সত্যি কথা বলা হচ্ছে। একেবারে সরাসরি বলতে না পারলেও শব্দ এবং বাক্যের আড়ালে অনেক সত্যি কথা বলা হয়। এইগুলো যদি তারা দয়া করে নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে এগুলো যদি একটু বিবেচনা করতেন তাহলে বোধহয় ভালো হতো। যে আপনি জাতীয় ঐকমত্যের কথা বলছিলেন, সবাই মিলে এক ধরনের কনসেনসাস ডেভেলপ করা এবং পরমত সহিষ্ণুতার কথা বলছেন, আমরা লক্ষ্য করছি দেশের প্রধান দুটি দল কিন্তু কখনোই খুব সেই অর্থে কোনো সংলাপে বসেনি, কোনো বিষয় নেই। এমনকি প্রধান দুটি দলের যে দুজন নেত্রী আছেন, একজন বর্তমান প্রধানমন্ত্রী, আরেকজন সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী নেত্রী, তাদের মধ্যে কথা বলাও প্রায় বন্ধ। তো এই অবস্থা থেকে আসলে কি সেই ঐকমত্যের সম্ভাবনা আপনি কিভাবে দেখছেন? আপনি দুজনকেই চেনেন এবং দুটো দলকেই আপনি মোটামুটি। মনে করি যে দেশের আমরা যারা নাগরিক আছি আমাদের সকলকে কিন্তু এখানে একটু সক্রিয় হতে হবে, সোচ্চার হতে হবে এবং একটা ভূমিকা পালন করতে হবে। আমরা জাস্ট মাথায় হাত দিয়ে যদি বসে থাকি আর এইগুলোকে মনে করি যে আমরা অসহায়, আমরা কি করতে পারি, অনেকেই বলেন যে আমরা কি করতে পারি। আমার কথা হলো যে প্রথমত আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ হয়ে এই কথাগুলো আমাদের বলতে হবে যে আমরা এই ব্যাপারগুলোকে এইভাবে সহজে মেনে নিতে পারি না। আমাদের নিজের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে, দেশের সার্বিক উন্নতি, আজকে অর্থনীতি যেভাবে বিধ্বস্ত হচ্ছে, আমাদের যে বিনিয়োগ, উৎপাদন, এইগুলো বিঘ্নিত হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি না করে মিল কারখানা বন্ধ হচ্ছে, 3 কোটি মানুষ বেকার, 30 লক্ষ এর মধ্যে আরও যোগ হচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে আজকে আঘাতপ্রাপ্ত হচ্ছে, চট্টগ্রামে আপনার পত্রিকায় দেখছেন, কিছুদিন আগে রাজশাহী, জাহাঙ্গীরনগর, এইগুলো কিন্তু এককালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, এগুলো তো আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত ভালো প্রতিষ্ঠানগুলো ছিল। এখানেই রুগ্ন রাজনীতি ঢুকে, এখানে ডাকসুর নির্বাচন 12 বছর হয় নাই, কিন্তু তথাকথিত ছাত্র রাজনীতি টেন্ডারবাজদেরকে ঢুকিয়ে দিয়ে তারা বিভিন্ন জায়গায় দখল করে এখন দলীয় রাজনীতির একটা আখড়া এগুলোকে বানানো হচ্ছে। এবং মূল যেটা লেখাপড়ার পরিবেশ, সেদিন ওই ভালো ছাত্রী, মেধাবী ছাত্রীরা প্রকাশ্যে বলেছে যে ওখানে লবিং হয়, কে কে কার প্রমোশন হবে এবং সেইভাবে তারা মার্ক দেন, ছাত্রদেরকে নিয়ে নোংরা রাজনীতি করেন। তো এইগুলো হলো সবই রুগ্ন রাজনীতির একটা দিক। আমরা সব জায়গায় রাজনীতি ঢুকিয়েছি, বিভাজন ঢুকিয়েছি। আমি বলবো যে বিভাজনের রোগ থেকে আমরা নাগরিকরা মুক্ত, আমরা কিছুই পাবো না। অল্প কিছু সাময়িক লাভের জন্য আমরা আইনজীবী বলেন, সাংবাদিক বলেন, চিকিৎসক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম সব পেশাজীবী 22টি সংগঠন আমরা একত্র হয়েছিলাম। কেন? আমরা দেশের কথা চিন্তা করেছিলাম যে এই স্বৈরতন্ত্র থাকলে দেশ ধ্বংস হবে। আমি বলি এই ধরনের যে রুগ্ন গণতন্ত্র আর রুগ্ন রাজনীতি যদি চলতে থাকে, আমরা একইভাবে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করছি, আমাদের একটা সম্ভাবনায় ভবিষ্যৎ। আমি মনে করি আমাদের যে মেধাবী ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি সত্যি উন্নত মানের
আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে পারি এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এগুলোকে নিয়ে আমরা 15 বছরের মধ্যে একটা অগ্রসরমান একটা বাংলাদেশের কথা চিন্তা করতে পারি। কিন্তু আজকে প্রত্যেক পদে পদে বাধা পড়ছে। যে কেউ কিছু উৎপাদনশীল কিছু করতে চায়, বিনিয়োগ করতে চায়, বিদেশ থেকে আসে, বিভিন্ন রকমের দুর্নীতি মানে তাকে বাধা হিসাবে কাজ করে। এই যে ফাইবার অপটিকের একটা চুক্তি হয়েছে, আমি আন্তর্জাতিকভাবে অনেকগুলো রিপোর্ট পাচ্ছি, তোমরা তো 2 গুণ দাম দিয়ে এগুলো কিনেছো। এইগুলো আগে যদি নিতে তোমরা, যেগুলো প্রতিযোগিতামূলক যে প্রস্তাবগুলো এসেছিল, তোমরা ভালো অনেক ইচ্ছে উন্নত জিনিস পেতে অনেক কম দামে। তো আমার কথা হলো যে এইগুলো একদম একটা স্বচ্ছতা এখানে হয় না কেন? হঠাৎ করে একটা কথা বলা হয়। আর ভাই ভালো কথা বলেছেন যে সত্য কথা মানুষ কেন বলছে না? পত্রপত্রিকায় আসছে যতটুকু সম্ভব হুমকির মুখে। আমি সাংবাদিকদেরকে মোবারকবাদ জানাবো যে আপনারা অনেক হুমকি নিচ্ছেন। আর তরুণ সাংবাদিকরা, বিশেষ করে মোফাজ্জেল, অনেক হুমকির মুখেও তারা মানে আসল কথাগুলো বলে যাচ্ছে। তো সরকারকে তো এদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে আসল কথা এরা তুলে ধরছে, ইভেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সেটা না করে তারা মনে করে যে না না এরা আমাদের মানে বিরুদ্ধে বলছে। আসলে তো তারাই আপনাদের শুভাকাঙ্ক্ষী। সরকারে যারা আছেন, আপনাদেরকে বলি যে আমরা যারা একটু উচিত কথা বলি, অপ্রিয় কথা বলি, আমরা কিন্তু আসলে আপনাদের শুভাকাঙ্ক্ষী, দেশের শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে সব ঠিক যারা বলে ডাইনে বায়ে, এদের ব্যাপারে আপনারা একটু হুঁশিয়ার হন, সতর্ক হন সময় থাকতে। না তো কিছুদিন পরে মাথায় হাত দিয়ে আপনারা বলবেন যে সময় থাকতে কেন আমরা শুনি নাই। কিন্তু এই যে আপনি নাগরিকদের কথা বলছেন, যেটি জনাব রাহাত খান একটু আগেই বললেন, যে সংবাদপত্রে এবং প্রচার মাধ্যমে নানান কিছু কিন্তু বলা হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু যাদের শুনবার কথা তারা শুনছেন না। নাগরিকরা কদ্দূর পর্যন্ত কেবল বলার মধ্যেই যদি ব্যাপারটি সীমাবদ্ধ থাকে, ওনারা যদি শুনতে না চান, তাহলে সমাধানটা কোথায়? ঐক্যবদ্ধ আন্দোলন, ভাঙচুর না। যেভাবে আমরা আজকে মানুষ রাস্তায় নেমে সভা সমাবেশ মিছিল, এই যে হিউম্যান চেন, বিভিন্ন ধরনের যে আমাদের তো ঐতিহ্য আছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কিভাবে করতে হবে এটার জন্য কোনো বিদেশি বিশেষজ্ঞ লাগবে না। আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। সে 50-এর দশক থেকে 90 পর্যন্ত আমরা এগুলো করে এসেছি। অর্থাৎ মানুষ এখন সেই আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, দেশের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। সরকারকে বারবার বলছি যে আপনারা এখনও সময় থাকতে নিজেকে সংশোধন করেন, মানুষের যে কথা শোনার চেষ্টা করেন, মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করেন। দেশের যে আজকে আপনাদের কাছে যেটা দাবি করতে মানুষ, নিরাপত্তা, অর্থনৈতিক এটা যে অবস্থার, যেখানে উৎপাদন বিনিয়োগের একটা পরিবেশ গড়ে উঠবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আপনারা একটা চেক করবেন, এবং আইনের শাসন ফিরে আসুক। বিচার বিভাগকে আজকে কাজ করতে দেন। এই যে বিচার বিভাগ যেভাবে বিধ্বস্ত হচ্ছে নির্বাহী বিভাগের সঙ্গে, এটাকে পৃথক না করাতে, এইগুলো তো আমরা চিহ্নিত করে দিচ্ছি, আপনাদেরকে প্রস্তাব আকারে এইগুলো দিচ্ছি। এইগুলো সংবিধানের দিক, কর্তব্য আপনাদের। এই কর্তব্য এড়িয়ে আপনারা কিন্তু দেশে সুশাসন দিতে পারছেন না। এটা স্বীকার করেন, মানুষের কাছে ক্ষমা চান এবং বলেন যে আমরা সংশোধন করার জন্য আন্তরিকভাবে আরেকবার চেষ্টা করি। নইলে আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে মানুষের সহ্য সীমা অনেকটা পার হয়ে গেছে। মানুষ তখন যা করার তা করবে, পরিবর্তন আনবে। আপনার কাছে কি মনে হয় এই যে প্রধান যেই সমস্যাগুলো আমরা দেখছি, যে সন্ত্রাস, আইন শৃঙ্খলা, দুর্নীতি এবং দ্রব্যমূল্য, কোনোভাবেই কি নিয়ন্ত্রণে আনতে সরকার যারা ক্ষমতায় আছেন তারা চাইছেন না, বা আগেও যারা ক্ষমতায় ছিলেন, নাকি অন্য কোনো গলদ আছে আমাদের কোথাও? চাইছেন না এই ধরনের কোনো মন্তব্য করা বোধহয় উচিত না। কিন্তু পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি সেই অর্থে। আমি কামাল ভাই যেটা বলছেন সেটার সঙ্গে একটু যোগ করি আমি। বরং জি, কথা হচ্ছে যে রাজনীতি যদি আইনের প্রতিষ্ঠানগুলো, মূল্যবোধের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে থাকে, আর যদি শুধুমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত এটা দোহাই দিয়ে যদি কোনো দল বা কোনো সরকার দেশ চালাতে চায়, তাহলে দেশের বাকিটা কি থাকবে? দেশ তো শেষ হয়ে যাবে। আমরা একটা জিনিস দেখি যে মানে যখন একটা দলের উপরে হাঙ্গামা হয়, তখন জিজ্ঞাসা করলে বলা হয় আমাদেরও তো এটা করা হয়েছে। এখন তোমাদের কি জনগণ ভোট দিয়েছে ওই প্রতিপক্ষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য? এগুলো মানে রিপিট করার জন্য কি তোমাদের ভোট দিয়েছে নাকি?
এখন কথা হচ্ছে যে দেখুন আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো দিন দিন মানে ভেঙে যাচ্ছে। শিক্ষা এখন আমিও দুঃখের সঙ্গে বলছি যে এখন ধরুন ভাইস চ্যান্সেলর, আমাদের সময় আমরা একজন ভাইস চ্যান্সেলরকে আমরা মানে কি বলবো মানে মাথার উপর রেখে শ্রদ্ধা করতাম। হ্যাঁ, তাকে দেখলে মনে হতো আজকে একটা মহান পুরুষকে দেখলাম। হ্যাঁ, আর এখন যে ভাইস চ্যান্সেলর তিনি হচ্ছেন সরকারের কর্মচারী। হ্যাঁ, সরকারের কর্মচারী, সরকার যেটা বলবেন অর্থাৎ দলীয়করণ। শিক্ষার মানে মেরুদণ্ড ভেঙে গেছে। একটু আগে ডক্টর কামাল হোসেন বললেন যে এই ছাত্র রাজনীতির নামে যেটা হচ্ছে, মানে এই প্রতিষ্ঠান হিসাবে মানে ইনস্টিটিউশন হিসাবে শিক্ষা শেষ, প্রায় শেষ বলবো, একেবারে শেষ বলা ঠিক না। তারপর ধরুন পুলিশ, ধরুন প্রশাসন, ধরুন বিচার বিভাগ, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তো ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণটা কি হচ্ছে? তাহলে আমাদের এই গণতন্ত্রের বিকাশটা কি হচ্ছে? তো কাজেই একটা কথা হলো যে এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে মনে করি যে একজন প্রশাসক বা আমলা তিনি যদি শুধু এই অজুহাত খাড়া করেন যে কি করব ভাই, সরকার যা বলে তাই করতে হবে, এটা আমাদের মেনে নেওয়া বোধহয় সম্ভব না। তোমার বইতে যা লেখা আছে তুমি তাই করবে। তোমার ওপর যদি একটা কিছু চাপিয়ে দেওয়ার ব্যবস্থা হয় তুমি বলবে যে এটা আমি করতে পারি না। একজন পুলিশ আজকাল থানায় কেস নেয় না, সে পাড়ার যে মানে যিনি নেতা তাকে জিজ্ঞেস করে যেটা নেব কিনা। তারপরে পুলিশ পুলিশ কি, এই পুলিশ আমাদের কাজে লাগছে? এটা কি রাষ্ট্রের পুলিশ? এটা এই প্রশ্ন অনেকেরই হয়ে যায়। তো আমি বলতে চাই যে এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রত্যেক দিন ভাঙছে, আমাদের প্রতিষ্ঠানগুলো এরকম রুগ্ন হচ্ছে, ক্ষয়িষ্ণু হচ্ছে, এ তো দেশের বিশাল ক্ষতি। এই ক্ষতি তো পূরণ করার উপায় নেই। এই জন্য আমি মনে করি যে আমাদের সচেতন হতে হবে। যারা সরকার চালাচ্ছেন এবং যারা ভবিষ্যতে সরকারে আসবেন তাদের কতগুলো বিষয়ে ওদের মানে করণীয় জিনিস ঠিক করতে হবে যে আমি এইগুলো করতে পারি, এর বেশি করতে পারি না। প্রতিষ্ঠান সবসময় আমার পক্ষে থাকবে তা হতে পারে না। প্রতিষ্ঠান কখনো কখনো সরকারের বিপক্ষে যেতে পারে, তখন সরকারকে এটা মানতে হবে। এটি হচ্ছে গণতন্ত্রের শাসন। আর প্রেসিডেন্ট বুশের মেয়ে জোরে গাড়ি চালিয়েছিল, পুলিশ ধরেছে। প্রেসিডেন্ট বুশের তো অনেক ক্ষমতা আছে, কিন্তু পুলিশ ঠিকই এই মেয়েটিকে ধরেছে যে জোরে গাড়ি চালিয়েছিল। থানায় যাওয়ার পর জানা গেল যে সে বুশের মেয়ে, কিন্তু তাতেও থানার যিনি কর্তা, এই অফিসার, তিনি তাকে ছেড়ে দেননি। একটা জামিন নিয়ে তারপরে তাকে ছাড়তে হয়েছে। খুব ভালো ভালো পয়েন্ট আপনি তুলে হ্যাঁ, না আমি বলছি কি যে এই পুলিশকে মানতে হবে এই সমস্ত। এই যে কেস প্রত্যাহার করা, এই যে হাজার হাজার কেস প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, সরকারি দলের লোক যেখানে অভিযুক্ত সেই কেসগুলো বিনা বিচার করে কোর্টে না গিয়ে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তারপরে এই যেটা আপনি বললেন, আসলে আপনি যে মানে এটা হিসাবে সব খবর রাখছেন, এটা প্রমাণ করে। কেন আমি সারা দেশে ঘুরে আজই বলি হয়তো আর কি, বার অ্যাসোসিয়েশন গুলো থেকে আমি যাচাই করি, আমি বার অ্যাসোসিয়েশন, আমি আপনাকে বলতে পারি একটাও জেলা পাইনি যেখানে ওরা বলতে পেরেছেন যে হ্যাঁ এজাহার দেওয়ার সময় কোনো একটা হস্তক্ষেপ পায় না। কোনো ওই যে বললেন যে রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যেক থানায় হচ্ছে সারা বাংলাদেশে, অর্থাৎ আইনের শাসন নির্বাসিত হয়ে যাচ্ছে। এই যে সংকটের আমরা যদি কারণগুলো চিহ্নিত করি, এখন আপনাদের কাছে এটা ধরা পড়ছে যারা মানে সংবাদপত্রে আছেন, আমরা আমাদের যেখানে আছি কোর্টের বসে সারা দেশের সমস্যাগুলো আমাদের কাছে চলে আসে। এই যে সীমাহীন দুর্নীতি, সবাই এসে আসেন আইনের আশ্রয় নিচ্ছেন যে আমরা পাচ্ছি না, আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, কোনো ব্যবসা করতে চাচ্ছি, নানান রকমের সেখানে বেআইনিভাবে আমাদের উপরে চাঁদা বসানো হচ্ছে। কেউ তো মস্তান আকারে করে, কেউ কিন্তু সরকারের মধ্যে বসেও কিন্তু চাঁদাবাজি করছেন। কেন এটা আইনে কোনো এরকম টাকা তোলার দাবি করার কোনো বিধান নাই, কিন্তু দাবি করা হচ্ছে। এই টাকাটা না পেলে আপনার ব্যবসা শুরু করতে পারবেন না, আমদানি করতে পারবেন না, খালাস করতে পারবেন না মাল পোর্ট থেকে ইত্যাদি। তো এই যে এত এটা মানে মহামারী আকার ধারণ করেছে। হ্যাঁ, পৃথিবীতে সবখানে কিছু ঘুষ টুস থাকে, দুর্নীতি থাকে, কিন্তু যে মহামারী আকার এবং সীমাহীন লোভ মানুষের একটা সীমা থাকে, আমাদের সহনীয় মাত্রায় থাকে, সীমা ছাড়িয়ে গেছে। এই যে যেটি জনাব রাহাত খান বলছেন যে সব প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, যে সব কিছু ভেঙে পড়ছে, যেরকম অনেকেই বলতে শুরু করেছেন যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে।
তো আপনি কি মনে করেন যে আমরা আসলে কি হতে সেই দেব না, সম্ভাবনাটি? আমরা হতে দেব না। যে দেশকে আমরা এত মূল্যের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি, হতে দেব না। কিন্তু আপনি ঠিকই বলছেন, এই আশঙ্কা তো মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। সরকারকে যদি আর আমরা এইভাবে চালাতে দিই, এবং আমরা সরকারকে আজকেও হুঁশিয়ারি দিচ্ছি যে যথেষ্ট হয়েছে, থামেন, বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন, জনবিচ্ছিন্ন হয়ে থাকেন না। না হলে এই দেশের জনগণ এই দেশকে তলিয়ে দিতে যাবে না। এই দেশকে আমরা বাঁচাবো, এই দেশ সকলেরই। আমি বলে থাকি, এই দেশ সকলেরই, কোনো গোষ্ঠীর না, কোনো ব্যক্তির না, কোনো পরিবারের না, কোনো দলের না। এটা আমাদের 14 কোটি মানুষের দেশ। আমরা সবাই রুখে দাঁড়াবো, বাঁচাবো দেশটাকে। দেশ এটা ব্যর্থ রাষ্ট্র হতে দেব না। কিন্তু যেভাবে ওরা চালাচ্ছেন এটাকে, তারা এই রুগ্ন রাজনীতি ঠেলে দিচ্ছে সেদিকে, কিন্তু আমাদের এটা করতে দিতে পারি না আমরা। একটি ব্যর্থ রাষ্ট্র বলতে কি বোঝায়, মানে তার চিত্রটা কি যে হতে পারে? অকার্যকর সংসদ, অকার্যকর প্রশাসন, সরকার এই যেটা বললেন সব ব্যাপারে নিষ্ক্রিয়, ব্যর্থ, যে সমস্যাগুলো আসছে। এই তো জানমালের নিরাপত্তা হলো রাষ্ট্রের প্রাথমিক একটা, সবাই যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের কোনো মানে ফার্স্ট লেসন যদি হয়, রাষ্ট্রের কি কি দায়িত্ব, একটা হলো জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যর্থ। অর্থনীতিকে গড়ার ব্যাপারে একটা পরিবেশ রক্ষা করা, উৎপাদন বিনিয়োগের জন্য, সেখানে সরকার ব্যর্থ। সীমাহীন সে দুর্নীতি, সন্ত্রাস, তারপরে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সেই স্থিতিশীল সমাজ কি থাকে, যেখানে মানুষের মধ্যে বিরোধ থাকলেও মানুষ সেটাকে একটা আইনের শাসন থাকলে সেই বিরোধগুলোকে মেটানোর ব্যবস্থা থাকে, সুবিচার মানুষ পায়, বিভিন্ন শান্তিপূর্ণভাবে মানুষ সে মীমাংসাগুলো করে। স্থিতিশীলতা আসে যখন মানুষের মধ্যে একটা সহমর্মিতা থাকে। আমরা সব ক্ষেত্রে খালি বিরোধকে বাড়াই না। এখানে লক্ষ্য করা হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু বিরোধকে বাড়ানো হচ্ছে, এবং এবং অস্ত্র ঢুকিয়ে সেটাকে একটা অলমোস্ট জায়গায় জায়গায় ছোটোখাটো যুদ্ধ সৃষ্টি করা হচ্ছে। তারপরে সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে না কাজে লাগিয়ে দলীয় একটা বাহিনী, দলীয় লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এইগুলোর ফলে সমাজে বিরোধ বাড়ছে, বিভাজন বাড়ছে, স্থিতিশীলতার উল্টোটা আমরা পাচ্ছি, অস্থিতিশীল সমাজ, একটা উত্তপ্ত সমাজ। এবং যেখানে যেসব সমস্যা আমরা সমাধান করতে পারি, সেই সমাধান তো দূরের কথা, এগুলোকে আরও আমরা এটা গুরুতর করছি দিনের পর দিন। সেইগুলো হলো ব্যর্থ রাষ্ট্রের এই আলামত চিত্র। হ্যাঁ, প্রধান বিরোধী দল ইতিমধ্যেই এটি ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে যে 30শে এপ্রিলের মধ্যে এই সরকারের পতন ঘটবে। এটিকে নানানজন নানানভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। কেউ বলছেন যে সরকার যেহেতু দেশ পরিচালনা, তাদের ভাষায় দেশ পরিচালনা করতে ব্যর্থ, কাজেই সরকার পদত্যাগ করতে পারে বা সরকারের পতন হওয়া উচিত। অপরদিকে অনেকেই বলছেন এটি অসাংবিধানিক বক্তব্য। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে, বা সেটি সম্ভব কিনা? আমি তো এগুলোর জবাব দিতে পারবো না, দুঃখিত। 30শে এপ্রিলের মধ্যে সরকারের পতন হতে পারে কিনা, এটা যারা রাজনীতি করেন তারাই জানেন। তাদের কাছে হয়তো খবর টবর আছে, এটা আমাদের বলার কথা নয়। হ্যাঁ, আমরা অনুমানও করতে চাই না। সত্যি কথা বলতে গেলে আমরা চাই যে সরকার নির্বাচিত হয়েছে সেই সরকার 5 বছর থাকুক। কিন্তু আবার সঙ্গে সঙ্গে এটা মনে করি যে এরা সরকার চালাবার মতো করে চালাক, দেশ চালাবার মতো করে চালাক। যদি না চালায়, যদি চাঁদাবাজি চলতেই থাকে, যদি এই সন্ত্রাস চলতেই থাকে, দ্রব্যমূল্য বাড়তেই থাকে, দলীয়করণ চলতেই থাকবে, তাহলে দেশের মানুষ কিছু একটা অবশ্যই করবে। কারণ এর আগের যে ইতিহাস আমরা দেখেছি, মানে ধরুন আমাদের দেশের মানে শক্ত মানব, হ্যাঁ, লৌহ মানব তো কম ছিল না, আমি নাম বলবো না, তাদেরও তো পতন দেখেছি আমরা রাস্তায়। মানুষ যখন একবার ক্ষেপে যায় তখন কিন্তু ভয়ঙ্কর হয়। তখন কি বলবো, এই সমস্ত দৃষ্টান্ত বলতে চাই না, আমি বিরত থাকলাম। আমার মনে হয় দর্শকরা আপনি কি বলতে চাইছেন না, আমি বিরত থাকলাম এই জন্যই যে এটা যাদের জানার তারা জানে, সেগুলো আমি বলতে চাই না। যেটা ব্যর্থ রাষ্ট্র সম্পর্কে আপনি বলছিলেন, বলি যে সোমালিয়া একটা ব্যর্থ রাষ্ট্রের দৃষ্টান্ত। হ্যাঁ, এটা আমি লিখেছিও। সোমালিয়াতে কি হয়েছিল? সোমালিয়াতে একজন ডিকটেটর প্রায় 24 বছর দেশ চালিয়েছে। চালানো মানে কি, লুণ্ঠন, সম্পদের লুণ্ঠন,
তারপর এই সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো বলে যা হয় আর কি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, বিচার বিভাগ, সেনা বিভাগ, তারপরে যা যা আছে। তারপরে সাইদ বাড়ি পালাবার পর আরও 5 বছর এই পক্ষ প্রতিপক্ষে যুদ্ধ। তারপরে এমন একটা অবস্থা হলো যে এখানে কোনো গভর্নমেন্ট বলতে কোনো কিছু নাই। আমরা ব্যর্থ রাষ্ট্র সেটাকেই বলবো যেখানে কোনো কার্যকর সরকার নেই, সব কিছু ফেল করে গেছে। সেখানে জোর যার মুলুক তার, যার 3টা বন্দুক আছে সে 2টো বন্দুকের চাইতে শক্তিশালী, সে তখন 3টা বন্দুকের গভর্নমেন্ট। তা সোমালিয়ায় এই অবস্থাটা হয়েছিল। এখন আপনি বিচার করে দেখুন, বা যারা আমাদের কথা শুনছেন তারাই দয়া করে ভাবুন যে আমরা সেই ব্যর্থ রাষ্ট্র থেকে কতটা কাছে বা কতটা দূরে। এটা কেউ বিচার করে দেবে না, আমাদের নিজেদেরই অনুভব করতে হবে। এখন সবকটা প্রতিষ্ঠান যদি আস্তে আস্তে এরকম ধ্বংস হতে থাকে, তাহলে অবধারিত উপসংহার হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, অবধারিত উপসংহার হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। এতে কোনো সন্দেহ নেই। এটা দয়া মায়ার কথা নয়, এটা হচ্ছে একটা অঙ্কের ব্যাপার, এটা হচ্ছে অবধারিত সত্য। এখন আমাদের যে রাজনীতির ধরন, তাতে তো ঠিক রাজনীতির যে মানে যে নর্মস আছে, রাজনীতির যে স্বাভাবিকতা আছে, রাজনীতির যে ধর্ম আছে, রাজনীতির যে এথিক্স আছে, হ্যাঁ, যে নৈতিকতা, এগুলো তো কেউ মানছে না। তা না মানলে এই যদি মানে হয় আমাদের যা হচ্ছে আর কি, আমি কাউকে বলছি না, কিন্তু যা হচ্ছে, তাহলে কি হবে এটা? তাহলে কি মানে এটা ব্যর্থ রাষ্ট্র হবে না? ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা তো এইটাই যে যেখানে সব ফেল করে সেটাই ব্যর্থ রাষ্ট্র। তো আমাদের সব কিছু ফেল করছে। আমাদের একটা যদি এরকম এই মানে বিশাল অস্ত্র চোরাচালানের একটা ঘটনা ধরলে তারপরে কোনো ইয়ে হয় না, মানে যেন তেন রকম একটা চার্জশিট হয়, বগুড়ায় হয়েছে। কেন সরকার একটা বড় রকমের একটা তদন্ত করলেন না? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে অমুকেরা করেছে এটা, কোনো তদন্ত ছাড়া, এবং তিনি বললেন আমার কাছে প্রমাণ আছে। তারপর তিনি কেন দিতে পারলেন না? কেন তার জবাবদিহিতা নাই? তিনি এই ধরনের একটা কথা বলেই খালাস। তো যাই হোক, আমি চাই যে যারা নির্বাচিত হয়েছেন তারা 5 বছর থাকুন। যে আপনার কাছে কি মনে হয় কিন্তু 30 এপ্রিলে? হ্যাঁ, কিন্তু আমি এটাও বলি যে দেশের যে মানে অবস্থা, সেই দুরবস্থা, সেটা তাদের দূর করার চেষ্টা করতে হবে। এবং সেটি জনগণকে বুঝতে হবে যে তারা চেষ্টা করছেন। জনগণ 5 বছরের নির্বাচিত করেছে, এইটা কোনো যুক্তি। আমার মনে হয় ওনারা বলছেন যে ওনারা করছেন চেষ্টা, কিন্তু জনগণকে আসলে বুঝতে হবে যে ওনারা চেষ্টাটি করছেন। বলি যে 2-3টা ব্যাপারে আপনার মানে প্রচার মাধ্যম সাহায্য করতে পারেন। যে সরকার যারা যান তারা কিন্তু শপথ নেন যে আমরা সংবিধান অনুযায়ী দেশ চালাবো, নৈতিকতা বোধের কথা যেটা বললেন, হ্যাঁ, সংবিধানে যে নীতিগুলো রয়েছে সেগুলো মেনে যদি চলেন, আইনের শাসন, সকল নাগরিক আইনের চোখে সমানভাবে তাদেরকে সেই সুশাসন দেওয়া হবে, এইগুলো যদি মেনে সরকার কাজ করছে কি না এই ব্যাপারে আমি মনে করি জনমত যাচাই। অন্য দেশে এটা হয়। আজকে আপনারা প্রচার মাধ্যমে যারাই আছেন, আমি মনে করি যে দেশব্যাপী জনমত যাচাই করে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া দরকার, যা আজকে শতকরায় কয়জন মনে করে যে দেশে সুশাসন আছে, আইনের শাসন আছে, মানুষ আজকে কেমন আছে এটা যদি জিজ্ঞেস করেন, তারাই সেই ভয়াবহ জিনিসগুলো বলে থাকবে। তখন সরকারকে জানিয়ে দেওয়া হবে যেটা শুধু বিরোধী দলের কথা না, আজকে দেশের মানুষ আজকে একটা অবস্থায় চলে যাচ্ছে যেখানে তারা বলছে যে আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন সংবিধান অনুযায়ী, আপনাদেরকে যা ইচ্ছা তাই করব, এটা রাষ্ট্রীয় ক্ষমতা না, সাংবিধানিক শাসন না। সাংবিধানিক শাসন হলো দায়িত্ব দেওয়া হয়েছে, সংবিধান মেনে আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেব ইত্যাদি, মানুষের যে ন্যায্য যেগুলো আশা সেগুলো আমরা পূরণ করব। না করতে পারলে কিন্তু এটা 5 বছর সেটা না, পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে, আস্থা হারানো একটা হয় হাউসের মধ্যে ভোট দিয়ে, আরেকটা হয় জনমতের মধ্যে দেখা যাচ্ছে সারা দেশের মানুষ আস্থা প্রত্যাহার করেছে। তখন মানুষ বলতে পারে যে আপনি যে প্রমাণ করেন যে আপনি যে আস্থা মানুষ দিয়েছিল এই আস্থা এখনো আছে। তো 30 তারিখ আমরা বলবো না, আমরা তো 6 মাসের কথাও কেউ বলেছি, অর্থাৎ এটা সপ্তাহ মাসের ব্যাপার না, মূলত এটাকে দেশের সার্বিক স্বার্থে, সার্বিক উন্নতির জন্য রাষ্ট্রের কাছে যেটা মানুষ আশা করে সেই আশা মানুষ তুলে ধরছে।
বারবার তুলে ধরছে, পত্রপত্রিকায় এগুলো আসছে। সরকারকে কর্ণপাত করতে হবে, অবিলম্বে তাদেরকে কার্যকর পদক্ষেপগুলো আবার আস্থা মানুষের অর্জন করতে হবে, নইলে আমি মনে করি যে সরকার এইভাবে টিকে থাকতে পারবে না। যে সামনে আরও দুদিন 7 এবং 8 তারিখে প্রধান বিরোধী দল সহ অন্য আরেকটি রাজনৈতিক দল হরতাল ডেকেছে এবং হরতাল নিয়ে আমাদের এখানে ব্যবসায়ীরা সহ নানান মহল থেকে অনেকদিন যাবৎ বলা হচ্ছে যে হরতালের একটি বিকল্প কর্মসূচি দরকার, কারণ এটি অর্থনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করে। আপনি কি মনে করেন যে দেশের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় হরতালের কোনো বিকল্প কর্মসূচি থাকা দরকার, বা হরতালের সংস্কৃতি রাজনীতি যেটিকে হরতাল তো খুব হরতাল তো খুবই ক্ষতিকর, কিন্তু সন্ত্রাসও তো খুব ক্ষতিকর, চাঁদাবাজিও তো খুব ক্ষতিকর না অর্থনীতির জন্য। এখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, হচ্ছে এখানে মানে ব্যাংকে মানে রাশি রাশি টাকা জমে আছে, কেউ এখান থেকে বিনিয়োগ করছে না। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, হরতাল তো খুব ক্ষতিকর, কিন্তু হরতাল কেন হয়? হরতাল তারপরে আরেকটা কথা কামাল ভাই, আমি মনে করি যে দেশের মানুষের যদি কিছু বলার থাকে, হ্যাঁ, রাস্তায় এসে বলতে পারবে না, তো লাঠি পেটা করতে হবে। বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, রাস্তায় আসবে, তো লাঠি পেটা করতে হবে। তাহলে মানুষ হরতাল করবে না কেন? একটা বিষয়ের উপরে নির্ভরশীল। আমি মনে করি, আমি এটা পক্ষে বিপক্ষে বলছি, আমি হরতালের বিপক্ষে নিশ্চয়ই, কিন্তু কথা হলো যদি মানুষ কোনোভাবেই নিজেদের প্রতিবাদকে যদি করতে না পারে, মানে জানাতে না পারে, তাহলে মানুষ কি করবে? মানুষ চরম পন্থাই গ্রহণ করবে অবশ্যই। তা আমি মনে করি যে মানে হরতাল হয়তো করা উচিত নয়, কিন্তু যদি এরকম অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কোনোভাবেই প্রতিবাদ করা যাবে না, এরকম একটা অবস্থা যদি চলতে থাকে, তাহলে সেখানে মানে নর্মসের কথা আসে কী করে? তাহলে হরতাল হবে কি হবে না, এটা তখন মানে একটা অবস্থার উপর নির্ভর করে। এখানে তো মানে বলার কিছু করে হরতাল করবেন। হ্যাঁ, যেটা আমি মনে করি যে এটা এখন একটা যে আকার ধারণ করতে যাচ্ছে ঐক্যবদ্ধ জনগণের আন্দোলন, এটা এক দল আরেক দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি করছে। এখান থেকে আমাদেরকে সামনের দিকে যখন আমরা দেখি, আমি যেটা আশা করি যে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠবে, যখন সরকারকে মেনে নিতে হবে যেটা শুধু সেই আরেক তাদের যে প্রতিপক্ষ তাদেরকে বেকায়দা ফেলার জন্য এগুলো করছে না, কিন্তু এটা সকল দেশের মানুষ একত্র হয়েছে। তা আমি আহ্বান জানাই যে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে অগ্রসর হই, সকল দল মত নির্বিশেষে যারা দেশের মঙ্গল আমরা চাই। আসুন, আমরা তো একটা জাতীয় ঐক্যের মঞ্চ করেছি এই উদ্দেশ্যে যে যারা দেশের মঙ্গল চায় দেশ সংবিধান অনুযায়ী শাসিত হোক, আইনের শাসন, জানমালের নিরাপত্তা, সার্বিক উন্নতির জন্য যদি আমরা সেইভাবে একটা পরিবেশ লালন করতে চাই, আসুন আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে তখন আমরা কর্মসূচিগুলো নিতে পারবো। যেটা হরতালের বিকল্প অবশ্যই নেওয়া যাবে যদি আমরা সেই হাজার হাজার লাখ লাখ মানুষ সমন্বয় করে বিভিন্ন কর্মসূচিতে নামি, যেটা আমাদের জীবনে আমরা অনেকবার দেখেছি। যে সরকারকে মানে বাধ্য করা, এটা যদি আমরা ঐক্যবদ্ধ হই এটা খুবই দ্রুত করানো যায়, কিন্তু ঐক্যবদ্ধ হতে হয়। তাই তারা বিভাজন করে রাখে, তো যে শাসক আছে তে চায় যে বিভিন্ন রকমের বিরোধ, সেই কারণে সাম্প্রদায়িকতা, সেই কারণে আঞ্চলিকতা, সেই কারণে এই দুর্নীতি, সন্ত্রাস সবই করা হয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। যে কথাগুলো আপনারা দুজনই বললেন, আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন আমার, সেই কথা মানে হতাশার চিত্রই আমরা দেখলাম, এবং সেই হতাশার জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু ভরসার জায়গা খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষ। একজন সজ্জন ব্যক্তি হিসেবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে জনগণ আপনার উপরে মানুষ আস্থা রাখতে চায়, কিন্তু যে জবাবদিহিতা সংস্কৃতির কথা আপনি বললেন, সে কারণেই আমি প্রশ্নটা করছি আপনাকে। এবং আপনি সবসময় দলীয়করণ, পরিবারতন্ত্র, আইনের শাসন এগুলোর বিরুদ্ধে আজকে সবচেয়ে বেশি সোচ্চার আপনি, কিন্তু তিনটে প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে যে ৭২-এর সংবিধানের প্রণেতা আপনি, এটি আমাদের এই সংবিধানের একটি খ্যাতিও আছে, আন্তর্জাতিকভাবে এটি অত্যন্ত স্বীকৃত সংবিধান, ভালো সংবিধান বলা হয়, কিন্তু সেই সংবিধানের যে চতুর্থ সংশোধনী, যেটি দিয়ে আসলে পরবর্তী পর্যায়ে অনেক কালা কানুন তৈরি হয়েছে বা একের পর এক সংবিধানকে পরিবর্তন করা হচ্ছে, সংশোধনী আনা হচ্ছে, এটির সঙ্গে আপনার এক ধরনের সম্পৃক্ততার কারণে অনেকেই আপনার ব্যাপারে কিছু প্রশ্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন, পরিবারতন্ত্রের রাজনীতি
শুরু করবার ব্যাপারে আপনার একটি ভূমিকা আছে, যেটি আজকে বিরোধী দলীয় নেত্রীকে রাজনীতিতে নিয়ে আসবার কারণে অনেকে বলে। 3 হচ্ছে যে আপনি অধিকাংশ সময় আপনার পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে, অবশ্যই বলবো দেশের স্বার্থে, পৃথিবীর মানুষের স্বার্থে হয়তো দেশের বাইরে কাটাতে হয়, তো বাংলাদেশের মানুষ মনে করে বা আপনার বিরুদ্ধে প্রচারণাটা এইরকম যে দেশের প্রয়োজনে আপনি দেশে থাকবেন কিনা সেটি নিয়ে মানুষের মনে একটা সংশয় আছে। খুব সংক্ষেপে আপনি জি, তিনটায় উত্তর দিয়ে দিই। প্রথমত, চতুর্থ সংশোধনীর সময় আমি কিন্তু সে এখান থেকে আমার ছুটি নিয়ে আমি চলে গেছিলাম। আমি সংসদে এর পক্ষে ভোট দিই নাই। আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম যে আমার নীতিগত এখানে আপত্তি আছে, আপনি আমাকে এখানে থেকে ভোট দিতে বাধ্য করেন না। আমি সে সময় 16ই জানুয়ারি আমি বাইরে চলে গেছিলাম, 24শে জানুয়ারি এটা সংসদে পেশ হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে 3 মাস আমি মন্ত্রী পরিষদে ছিলাম না। তারপরে উনি বঙ্গবন্ধুর বিশেষ প্রস্তাবে যে দেশের একটা যে অবস্থা এর মধ্যে প্রয়োজন আমাকে ফিরে আসা, তখন আমি ফিরে এসে যোগ দিয়েছিলাম। দ্বিতীয় যেটা পরিবারের ব্যাপারে না, আমার কথা ছিল যে যে অবস্থায় বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন, আমি কিন্তু 15ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে বনে ছিলাম এবং আমি ওনাকে কথা দিয়েছিলাম যে উনি বলেছিলেন যে আপনি আমাকে ফেলে দেশে যাবেন না। আমি বলেছিলাম না, দেশে ফিরলে সসম্মানে ওনাকে নিয়ে আনার ব্যবস্থা করব। তো আমরা একটা কাঠামো করেছিলাম তখন দলের মধ্যে যে আমরা যৌথ নেতৃত্ব সকলেই মিলে করব, গণতান্ত্রিকভাবে পার্টি পরিচালিত হবে। সেই পটভূমিতে ওনাকে সসম্মানে নিয়ে আসা হচ্ছিল, যেটা আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় দায়িত্ব, কর্তব্য ছিল। কেন যেভাবে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করা হলো, এটা একটা জঘন্য অপরাধ ছিল এবং একটা জাতি হিসাবে আমাদের যেটা কর্তব্য আমি মনে করি, তাতে একটা ক্ষুদ্র আমারও ভূমিকা ছিল সেটা পালন করার ভাবে যে তার যে মেয়ে তাকে আমরা ফিরে এনেছি দেশে সসম্মানে। আর তৃতীয়, এই যে আমি সময় দিই না, এটা অনেকটা বদলে গেছে। আমি চেষ্টা করছি অলমোস্ট হোল টাইমার হয়ে যেতে। কেন দেশের এখন এত কাজ আছে যে অন্য কাজের তুলনায় কোনো কাজই না আসলে। আমার ওই আফগানিস্তানে জাতিসংঘের একটা দায়িত্ব ছিল, সেটা আমি ছেড়ে দিয়েছি আনুষ্ঠানিকভাবে। আমাকে আরও ওখানে দায়িত্ব দেওয়ার প্রস্তাব ছিল, আমি ওটাকে একদম পরিষ্কার বলে দিয়েছি যে দেশে যা কাজ আছে এখন আমি বাইরের কাজ সেভাবে কোনো রকমে গ্রহণ করতে পারবো না। তো আশা করি যে সেই সুযোগ আমাদের হবে। ব্যক্তিগতভাবে না, আমি মনে করি দেশে অন্তর্নিহিত শক্তি সকলের মধ্যে আছে। আমরা যেসব আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন আমরা করেছি, কিভাবে নূর হোসেন, তাজুল, এই কত বারকাত সালাম থেকে শুরু করে আসাদ, এত লক্ষ লক্ষ এখানে বীর আমাদের ছেলেরা মেয়েরা, যে এই যে শামসুন্নাহার হলের ছাত্রীরা, ওই কারফিউ ভাঙার সময় সেই মেয়ে ছাত্রীরা এত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলে যে কি শক্তি সৃষ্টি হয়, জীবনে আরেকবার দেখে যেতে চাই। তার জন্য সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, আমি এটা বলার আগে খুব সংক্ষেপে, জি, পরিবারতন্ত্র বলতে কি বোঝায় জানি না, কিন্তু পৃথিবীতে অনেক রাজনীতি ক্ষেত্রে অনেক পরিবার বিশেষ ভূমিকা নেয়। যেমন বঙ্গবন্ধুর কাছে বাংলাদেশের মানুষের যে ঋণ, সেটা তো কোনোদিন শোধ হবে না। যেমন ওই যে ভারতে গান্ধী পরিবারের কাছে যে ভারতের জনগণের যে ঋণ, তো সেটা শোধ হওয়ার নয়। তার অর্থ এই না যে এই পরিবারের যে কেউ ক্ষমতায় চেপে পড়বে, তা নয়। কিন্তু আমি মনে করি যে পরিবারতন্ত্রকে সেভাবে নেওয়া উচিত নয়। কারণ এই দেখুন, শ্রীলঙ্কায় 3 জন প্রধানমন্ত্রী একই পরিবার থেকে, সবটাই যে খারাপ হয়েছে তা নয়। তো যাই হোক, সবসময় যে এক ব্যক্তি রাজনীতিকে শাসন করে তা নয়, পরিপার্শ্বও কিন্তু ব্যক্তিকে শাসন করে, সেটাও বুঝতে হবে। আমরা অনেক সময় এক ব্যক্তিকে স্বেচ্ছাচার করে দিই, আমাদেরও ভূমিকা আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি বলছিলেন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? আমি তো বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হতে চাই। কারণ বাংলাদেশে যাই ঘটুক না কেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু কীভাবে যেন এগিয়ে যাচ্ছে, এক্সপোর্ট বাড়ছে। তারপরে যে একটা জেনারেশন উঠে আসছে যারা একেবারে বিশ্বমানের প্রজন্ম আর কি। এরা যে কোনো ডিল করতে পারছে, যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারছে। তো বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। ধরুন, পাকিস্তানের বয়স কত, 54 বছর নাকি 55, আর বাংলাদেশের বয়স হচ্ছে কত, 33 বছর। আপনি তুলনা করে দেখুন, এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক ইমানসিপেশন বা আপনার কতগুলো বিষয় দেখেন, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে।
হ্যাঁ, তুলনামূলক এত বাধা থাকা এত সত্ত্বেও কথা থাকা সত্ত্বেও। কাজে বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমি মানে আশাবাদী, কিন্তু আমি এটাও আশা করব যে মানে আমাদের রাজনীতিও আবার স্বাভাবিক বৃত্তে ফিরে আসুক। আমার কথা হচ্ছে রাজনীতিতে এই সমস্ত দ্বন্দ্ব সংঘাত থাকুক না, কিন্তু তারও একটা ধর্ম আছে, মানে সব কিছুর একটা ধর্ম আছে। সেই ধর্মের মধ্যে ফিরে আসুক, সেই স্বাভাবিকতার মধ্যে ফিরে আসুক, সেই নর্মসের মধ্যে ফিরে আসুক, এটা আমি আশা করবো আর কি। আপনিও আশাবাদী মানুষ, নিশ্চয়ই আমাদের কিছু আশার কথা শোনাবেন। না, আমি অবশ্যই আশাবাদী। কেন, আমি মনে করি যে দেখেন, আমাদের যখনই দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু মানুষের মধ্যে আবার সেই একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে না, আমাদের সবাই মিলে কিছু করতে হবে। এবং আমি প্রত্যেকবার করেছি, এবং আমি বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমরা তো আমাদের যখন এই আন্দোলন সংগ্রাম করেছি, বিজয় অর্জন করেছি। 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, প্রত্যেকটাই কিন্তু আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয় ধরে রাখতে পারিনি। এইবার আমি যেবার বিশেষ করে আমরা আবেদন রাখছি যে আমরা লক্ষ্য করছি যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো শুরু হয়েছে। প্রতিরোধ করার জন্য একটা ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে জায়গায় জায়গায়। এই যে দোকানদার, আমি মানে শুধু আমাদের রাজনীতিকদের কথা বলছি না, কিন্তু মানুষের মধ্যে সেটা যে আমাদের দাঁড়াতে হবে, এই যে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্যে আশা দেখি। আমাদের যে নতুন প্রজন্ম আছে, যেটা ভাইও বললেন যে এটা সাংঘাতিকভাবে মেধাবী, আমি তো শিক্ষকতা 60-এর দশকে করেছি। আমাদের যে নতুন তরুণ যারা আছে, আসলে ইন্টারনেটের কারণে অনেক রকমের আজকে তাদের সুযোগও হয়েছে, যেটা আমরা যখন ছাত্র ছিলাম ছিল না। তো এই মেধাবী তো তারা, আমি মনে করি সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে অনেক মেধা দিয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে। এটা আমি বিদেশেও শিক্ষকতা করেছি, কিন্তু আমি দেখি যে গড়ে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েদের যে 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 মেধা, এটা অসাধারণ। এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এটা কম না। এই পানি, উর্বরা মাটি, তারপরে গ্যাস, তারপরে আমাদের যে কোস্ট লাইন। আমি বলি যে এই যে এখানে একটা কেন দুটো সিঙ্গাপুর আমরা গড়তে পারি। আমাদের যে কোস্ট লাইন আছে এবং আমাদের যে 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 জায়গাটা পেছনে আছে, ইন্ডিয়ার এই নর্থ ইস্ট পার্ট, ভুটান, নেপাল, বার্মা, এগুলো সব মিলে কলকাতা হয়ে গেছিলো সেকেন্ড ব্রিটিশ এম্পায়ারের সিটি। কেন? এই হিন্টারল্যান্ড নিয়ে। আর আমরা এই হিন্টারল্যান্ড নিয়ে বসে আছি 30 বছর ধরে, সিদ্ধান্তের অপেক্ষা আছি। আমি তো বলি যে চিটাগাংয়ে বাংলাদেশের মানুষ দাবি করা উচিত যে আমরা এখানে 2টা সিঙ্গাপুর করতে চাই। চিন্তা করেন, এটা অসাধারণ একটা উন্নতির সম্ভাবনা আছে। শুধু যেটা ভাই বললেন যে সুস্থ রাজনীতির মধ্যে বিভাজন, বিরোধ, বিভক্তি, এইগুলোর জায়গা আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। হ্যাঁ, বহুদলীয় গণতন্ত্র থাকুক, আমরা বিভিন্ন নেতারা আমরা আমাদের বিকল্প নীতিগুলো তুলে ধরবো, কিন্তু গণতান্ত্রিক উপায়ে এগুলো মীমাংসা হবে, শান্তিপূর্ণভাবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে সংসদে বিতর্ক হবে, মীমাংসা হবে, আমরা অগ্রসর হব, নীতি নির্ধারণ হবে। এবং বাইপার্টিসানশিপ অনেকগুলো ক্ষেত্রে, বিশেষ করে পররাষ্ট্রনীতি, আমাদের এই আঞ্চলিক সহযোগিতার জন্য প্রয়োজন হলো বাইপার্টিসানশিপ। যে এক সরকার থাকলে আরেক সরকার আসলে বলবে না যে ওরা সব ভুল করেছিল, আমরা এখন সব ঘুরিয়ে দেব। এই জিনিসটা সবচেয়ে ক্ষতি করেছে আমাদের 30 বছরে, যে অতীতে যারা ছিল সব খারাপ, আমরা যে এসছে আমরা ভালো। আমাদের স্বর্ণের যুগে এটা হয়েছিল, বাকি এসে সব ধ্বংস করেছে। এটা হতে পারে না। আমাদের একটা ধারাবাহিকতা থাকতে হবে এবং এটা লালন করতে হবে, এটা সচেতনভাবে বসে করতে হবে। যে দেশ তো থাকবে, এক পার্টি আসবে আরেক পার্টি যাবে, কিন্তু দেশের তো একটা স্থায়িত্ব আছে, থাকবে। এবং ভবিষ্যৎ প্রজন্মর দিকে তাকিয়ে আমাদের একটা কৌশল থাকা দরকার, আগামী 15 বছর 25 বছরে আমাদের গন্তব্যস্থল কোথায় থাকবে, এবং সবাই মিলে আমরা সেই কৌশল করব এবং একে অন্যকে সাহায্য করব। সরকারি দল, বিরোধী দল, যেই হোক না কেন, তারা মিলে এগুলো স্থির করবে। বাইপার্টিসান আমাদের ন্যাশনাল অবজেক্টিভস, এটাকে গড়ার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। আমরা আরও ভালোভাবে নিয়ে যাব, ওরা বলবে তোমরা পারছো না, আমরা আরও জোরে টানবো। এই হলো প্রতিযোগিতা, নট দ্যাট তোমরা সব খারাপ আর আমরা সবাই ভালো। এই জিনিসটা, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি মনে করি দেশের মানুষ এটা চাচ্ছে। আমি ঘুরে ঘুরে বলছি,
আমি মনে করি রিক্সা চালককে জিজ্ঞেস করবেন, সেও বলবে, সবচেয়ে পণ্ডিত ব্যক্তি ইউনিভার্সিটিতে ওকে জিজ্ঞেস করেন, সেও একই কথা বলবে, ব্যবসায়ীরা একই কথা বলবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং রাত 2টায়। আশা করব আপনারা সেই অনুষ্ঠানটি নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের দুজন সম্মানিত আলোচক যে প্রসঙ্গগুলো তুলে এনেছেন, তার মূল কথা হচ্ছে যে আমাদের মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। কাজেই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে, মূল্যবোধগুলোকে ফিরিয়ে আনতে হবে, দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে, ওনারা দুজনেই বলেছেন, এবং রাজনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে এটিও মাথায় রাখতে হবে যে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশটিকে আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার পরেও গত 33 বছর ধরে এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ নানা ধরনের ত্যাগ স্বীকার করেছে। কাজে কোনো কিছুর বিনিময়ে দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, সেটি আমরা কেউই চাই না। এবং দেশটিকে রক্ষা করবার জন্য যে কোনো সময় আমরা আশা করব আমাদের রাজনীতিবিদরা এই বিষয়ে সচেতন হবেন, দেশটিকে তারা রক্ষা করবার যার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করবেন, অন্যথায় সাধারণ মানুষ কিন্তু একসময় না একসময় উঠে দাঁড়াবেই। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।